আজকে আমাদের ইভিএস পেডাগজির সেভেন্থ ক্লাস বিষয় হচ্ছে আলোচনা, ব্যাখ্যা ও অঙ্কন অনুমান। তো এই বিষয়টা তোমাদের তো মানে ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট সবার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা চলো ক্লাসটা শুরু করি। প্রথমে কি আসছে? প্রথমে আসছে আলোচনা। আলোচনা কি বলেছে? পরিবেশ পাঠের ক্ষেত্রে আলোচনা হলো একটি প্রক্রিয়া। এতে শিক্ষার্থী ও শিক্ষক উভয় অংশগ্রহণের সুযোগ পায়। ফলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে ব্যবধান থাকে না। শিক্ষার্থীর শিক্ষকের ঘনিষ্ঠ হয়ে ওঠার সুযোগ পায়। এই পদ্ধতিতে গণতান্ত্রিক আদর্শে এবং পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে বিবিধ সমস্যা সমাধান করা হয়। তাহলে কি মেন কি এখানে? শিক্ষার্থী ও শিক্ষক উভয় অংশগ্রহণের সুযোগ পায়, সমানভাবে অংশগ্রহণ। আলোচনা করলে মানে কেউ মানে প্রধান হয় না। যেমন শিক্ষক অন্য সাধারণ ক্লাসের ক্ষেত্রে কি শিক্ষক প্রধান, শিক্ষক পড়াচ্ছে, ছাত্ররা পড়ছে। কিন্তু যখন আমরা ইসে করব, মানে আলোচনা করব, তখন কি দুজনে সমানভাবে অংশগ্রহণ করবে, কেউ উপরে নেয় কেউ নিচে নেয়। তাহলে আলোচনা পদ্ধতি কি একটা ডেমোক্রেটিক পদ্ধতি। তাহলে গণতান্ত্রিক আদর্শে যেমন যেমন পার্লামেন্টে কি হয়, পার্লামেন্টে কোনো বিল নিয়ে আলোচনা হয়, সেরকমই এখানে আলোচনা হবে আলোচনা পদ্ধতিতে। আলোচনা পদ্ধতি কি তাহলে? শিক্ষাবিদ মাইকেল লি তিনি কি বলেছেন, যে পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থী পারস্পরিক সহযোগিতায় কোনো বিষয় সম্পর্কে আলোচনা করেন তাই হলো আলোচনা পদ্ধতি। মানে পারস্পরিক সহযোগিতা, শিক্ষক আর শিক্ষার্থী দুজনে পারস্পরিকভাবে মিলেমিশে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে আলোচনা পদ্ধতি। এটা কে বলেছে? মাইকেল লি। তাহলে দেখো আলোচনা পদ্ধতির উদ্দেশ্য। আলোচনা পদ্ধতির উদ্দেশ্য কি? দেখো, নতুন কাজের জন্য পরিকল্পনা তৈরি। নতুন কাজ মানে কোনো যেটা নতুন কাজ করে তার পরিকল্পনা তৈরি করবে। মানে নতুন কাজ করলে পরবর্তীকালে ভবিষ্যতে যখন বাচ্চারা নতুন কাজ করে তার জন্য পরিকল্পনা তারা তৈরি করতে পারবে আলোচনা পদ্ধতিতে পড়াশোনা করলে। ভবিষ্যৎ কাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ। তো ভবিষ্যতের যে কাজ আছে তার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারবে ঠিকঠাক। কোনো বিষয় নিয়ে আলোচনা করলে ওদের জ্ঞান বাড়বে, ওদের এক্সপিরিয়েন্স বাড়বে। তথ্যের আদান প্রদান। আলোচনা পদ্ধতি কি? তথ্যের আদান প্রদান হয়। তাহলে কি তথ্যের আদান প্রদান শিখবে তারা। বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিন্যাস, মানে তাদের যখন অনেকে মিলে কোনো জিনিস নিয়ে আলোচনা করে, তো সবার সবার যে দৃষ্টিভঙ্গি সেটা একজন স্টুডেন্ট জানতে পারে। তাহলে কি তাদের দৃষ্টিভঙ্গির বিন্যাস হয়। তারপরে আগ্রহ সৃষ্টি। আলোচনা পদ্ধতি আগ্রহ সৃষ্টি হবে। তারপরে কি মূল্যায়ন, মানে মূল্যায়ন হবে, মূল্যায়ন ওরা করতে পারবে। তারপরে কি দেখো বলেছে আলোচনা পদ্ধতির সুবিধা। আলোচনা পদ্ধতির সুবিধা কি? ওই জায়গায় শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পায়। মানে কি ওটা সক্রিয়ভাবে নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আলোচনা পদ্ধতিতে। দেখো শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সামাজিক গুণের বিকাশ ঘটে। যখন আলোচনা করবে তাদের মধ্যে একটা সামাজিক গুণের বিকাশ ঘটবে। এটা হচ্ছে আলোচনা পদ্ধতির সুবিধা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জাগ্রত হয়। যারা অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা, তাদেরকে আত্মবিশ্বাস, তারা যখন বলবে সবার সামনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত হয়। শিক্ষার্থীদের সম্পর্ক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক নিবিড় হয়, মানে তাদের সম্পর্ক ভালো হয় আলোচনা পদ্ধতির ক্ষেত্রে। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক ভাবধারা গড়ে ওঠে। মানে যারা আলোচনা পদ্ধতিতে অংশগ্রহণ করছে তাদের মধ্যে কি গণতান্ত্রিক ভাবধারা গড়ে উঠবে, কারণ তারা সবার বক্তব্য শুনছে, নিজে বক্তব্য দিচ্ছে, সবার বক্তব্যকে প্রাধান্য দিচ্ছে। তাহলে কি তাদের মধ্যে গণতান্ত্রিক আদর্শটা বিকশিত হবে। শিক্ষার্থীরা শৃঙ্খলা পরায়ণ হয়ে ওঠে। শিক্ষার্থীরা কি হবে? শৃঙ্খলা পরায়ণ হবে। দেখো যেমন সুবিধা আছে তেমন তো অসুবিধা থাকবেই। তাহলে অসুবিধাটা কি বলেছে এখানে? এই পদ্ধতিতে তুলনামূলকভাবে বেশি সময় নষ্ট হয়, মানে প্রচুর সময়ের সাপেক্ষ। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে ঈর্ষা ও প্রতিযোগিতার মনোভাব দেখা যায়। দেখো যখনই আলোচনা হবে, কারো বক্তব্য কারো পছন্দ হলো না, বা কেউ বেশি ভালো বলে দিল, ঈর্ষা হবে, প্রতিযোগিতার সৃষ্টি হবে। এটা তো ভালো না, তাই তো? পশ্চাৎপদ ছাত্রছাত্রীরা হীনমন্যতায় ভুগতে শুরু করে। মানে যারা যারা দেখো দেখো একটা ক্লাসে তো সবাই সমানভাবে অংশগ্রহণ করে না। অনেকে থাকে যে লুকিয়ে থাকে, পিছনে বসে। তাদের কি হবে? তাদের ক্ষেত্রে কি হবে? তারা হচ্ছে হীনমন্যতায় ভুগবে। মানে তারা অতটা নিজেদেরকে ইনক্লুসিভ ফিল করবে না। তারা অনেক সময় এতে বিশৃঙ্খলার অবস্থার সৃষ্টি হয়। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারপর দেখো কি বলেছে আলোচনা পদ্ধতির গঠনতন্ত্র, মানে গঠনটা কেমন আলোচনা পদ্ধতি। প্রথমে দেখো একটা নেতা থাকবে, মানে লিডার থাকবে। লিডার কি হয়? আলোচনার ক্ষেত্রে শিক্ষক নেতা হিসেবে বিবেচিত হয়। মানে যে শিক্ষক থাকবে তিনি হচ্ছে পরিচালনা করবেন, যেমন একটা লোকসভার স্পিকার থাকে সেরকম ভাবে। গোষ্ঠী কি বলেছে? শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা পৃথক পৃথক গোষ্ঠী তৈরি করে। মানে ধরো 5টা গোষ্ঠী তৈরি হলো, কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, 5টা গোষ্ঠী তৈরি হলো। 5টা গোষ্ঠী 5টা মতবাদ তারা দিবে, কেউ হয়তো সপক্ষে দিবে, কেউ বিপক্ষে দিবে, এভাবে আলোচনা হবে। বিষয় তাহলে কি একটি নির্দিষ্ট বিষয় থাকবে, যেমন পরিবেশের ক্ষেত্রে দূষণের কারণ, ফলাফল, শীর্ষক আলোচনা।
মানে পরিবেশের ক্ষেত্রে যদি দেখি তাহলে দূষণের কারণ হবে একটা। মূল্যায়ন কি? সব শেষে সিদ্ধান্তে পৌঁছানো, মানে সব শেষে মানে তারা যেটা আলোচনা করলো তার সিদ্ধান্তটা কি পেলো সেটার প্রতি পৌঁছাবে। এবার দেখো পরিবেশবিদ্যার ক্ষেত্রে আলোচনার বিষয়, পরিবেশবিদ্যার ক্ষেত্রে আলোচনা কি কি বিষয় থাকতে পারে? দেখো নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা যেতে পারে। কি কি? একটি গাছ একটি প্রাণ নিয়ে আলোচনা করা যেতে পারে, সুস্থায়ী উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে করা যেতে পারে, পরিবেশের অবনমন মানে পরিবেশ কিভাবে অবনমন হচ্ছে, পরিবেশে দূষণ হচ্ছে, পরিবেশ ক্ষয় মানে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, বায়ু দূষণ, জল দূষণ, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। বিশ্ব উন্নয়ন ও ফলাফল, এটা উষ্ণায়ন হবে, উষ্ণায়ন ও ফলাফল মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে কেন, তার কি ফলাফল হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা। বা পরিবেশ দূষণের বিভিন্ন যেমন গ্রিন হাউস প্রভাব, বায়ু দূষণ, জল দূষণ, এগুলো নিয়েও কিন্তু আলোচনা হতে হবে পরিবেশবিদ্যার ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা হতেই পারে, কিন্তু আমরা যেহেতু পরিবেশবিদ্যার ক্ষেত্রে পড়ছি তাহলে এগুলো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবার দেখো আলোচনা পদ্ধতি হলো, এবার হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা কি? ব্যাখ্যা কে করবে? ব্যাখ্যা হচ্ছে টিচার করবে। এবার ব্যাখ্যা কি? দেখো ব্যাখ্যা করা হলো একটি কর্মদক্ষতা, যেখানে শিক্ষক ছাত্রছাত্রীদের যে কোনো নীতি, শর্ত, পরিস্থিতি বা দৃষ্টিভঙ্গি সম্পর্কিত প্রশ্নগুলিকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। মানে মানে কোশ্চেন করেছে কোনো স্টুডেন্ট টিচারকে, তো টিচার কত ভালো মতো ওটা বুঝাতে পারে, সেটাই হচ্ছে ব্যাখ্যার মেন। এটি শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞানের সাথে সম্পর্কিত করা যেতে পারে, মানে শিক্ষার্থীরা যেটা আগে থেকে জানে সেটার সঙ্গে সম্পর্ক করে মানে তাকে বোঝাতে পারে, ব্যাখ্যা করতে পারে, তাহলে আরো ভালো হবে ব্যাখ্যাটা, তাহলে স্টুডেন্ট আরো ভালো মতো বুঝতে পারবে। দেখো ব্যাখ্যা পূর্ববর্তী জ্ঞান নতুন জ্ঞানের মধ্যে অন্তঃসম্পর্কের উপর ভিত্তি করে, মানে আগের জ্ঞান আর নতুন জ্ঞান তাদের মধ্যে কি অন্তঃসম্পর্ক যেটা হবে তার উপর ভিত্তি করে ব্যাখ্যা হয়। ব্যাখ্যা দক্ষতা একজন শিক্ষকের অবশ্যই থাকা গুরুত্বপূর্ণ। দক্ষতাগুলির মধ্যে একটি ব্যাখ্যা করার দক্ষতা। সহজ মানে হলে কিভাবে একজন শিক্ষক একটি জটিল বিষয়কে সহজ করে তোলে, মানে একটা কিভাবে জটিল বিষয়কে কিভাবে একটা শিক্ষক সহজ করে বলবে, সেটাই হচ্ছে ব্যাখ্যা। এটা থাকতেই হবে প্রত্যেকটা টিচারের, যত ভালো একটা টিচার ব্যাখ্যা করতে পারে তত ভালো টিচার পড়াতে পারবে। দেখো ব্যাখ্যা দানের উপাদান কি কি, মানে কিভাবে ব্যাখ্যা দেয়? প্রথমে কিভাবে বিবৃতির মধ্যে সমন্বয়, মানে যেটা বলছে তার মধ্যে সমন্বয় স্থাপন করতে হবে। অপ্রাসঙ্গিক বক্তব্যের অভাব, মানে অপ্রাসঙ্গিক যেগুলো বক্তব্য সেগুলো অভাব, মানে কি ওগুলো বলা যাবে না, মানে ওগুলো যত কম বলা যায় তত ভালো। ভাষার সাবলীলতা, মানে কত ভালোভাবে ভাষাটা ইউজ করতে পারছে, তার সাবলীলতা মানে ভাষার সাবলীলতা ইউজ করতে হবে। প্রাসঙ্গিক ভাষার সংযোগ, মানে যেটা দরকার, যেটা প্রাসঙ্গিক সেইটুকু ভাষারই সংযোগ করতে হবে। প্রারম্ভিক বিবৃতি পরিষ্কারকরণ, মানে যেটা প্রথমে যেটা শুরু করো প্রারম্ভিক বিবৃতি সেটা পরিষ্কারভাবে বলতে হবে। আর সঠিক শব্দের ব্যবহার, মানে ঠিকঠাক শব্দ ব্যবহার করতে হবে। মনে করো অন্য যে কোনো শব্দ যেমন তেমন করে ব্যবহার করা যাবে না, ঠিকঠাক। অঙ্কন অনুমান, ড্রয়িং ইনফারেন্স। এবার অঙ্কন অনুমানটা কি? দেখো অঙ্কন অনুমান এমন একটা বিষয় যেটা কিন্তু আমরা সহজে সব বইয়ে পাবো না। ঠিক অঙ্কন অনুমান কি? মাইন্ড ম্যাপিং, আমরা পড়েছিলাম মাইন্ড ম্যাপিং। এটা কি? মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং কি? মানে আমরা কোনো বিষয় যদি পড়ি সেটা যখন আমরা মনে মনে ভাবি সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ। মনে মনে আমরা ভাবলাম যে আজকে আমরা প্রথমে আলোচনা পড়লাম, আলোচনাতে এটা পড়লাম, আলোচনা সুবিধা পড়লাম, অসুবিধা পড়লাম, আলোচনা কিভাবে করে, আলোচনার পদ্ধতিটা পড়লাম, তারপরে কি পড়লাম, তারপরে ব্যাখ্যা পড়লাম। ব্যাখ্যা কিভাবে হয়? ব্যাখ্যা হচ্ছে শিক্ষকের কিভাবে বুঝায় সেটা, তাই তো। এবার মাইন্ডে একটা আমরা যেটা পড়ছি সেটা মাইন্ডে একটা ম্যাপিং করে নেওয়া বা মনের মধ্যে একটা চিত্র আঁকা, ওটাই হচ্ছে অঙ্কন অনুমান বা ড্রয়িং ইনফারেন্স। এটা নতুন জিনিস। দেখো অঙ্কন ইনফারেন্স কিছুই না, এটা কি? মানে তুমি যেটা পড়ছো সেটাকে ভালোভাবে সাজানো। এবার কি বলেছে? আপনি যা পড়ছেন সে সম্পর্কে আপনার নিজস্ব ধারণা, উত্তর, সিদ্ধান্ত নিয়ে আসছেন, মানে আপনার একটা নিজস্ব যেটা পড়ছো তুমি সেটা নিয়ে একটা তোমার নিজস্ব ধারণা আছে, সেটা তুমি মনে মনে ভাবছো। তারপরে কিন্তু কখনো কখনো আপনাকে উপসংহার আঁকতে বা সরলীকরণ করতে বলা হয়, মানে তারপরে কি করতে হবে তোমাকে? ওটা আঁকতে বলা মানে মনে মনে আঁকা, মানে ওটার উপসংহার রাখতে হবে, মানে ওটার জিস্ট কি, জিস্টটা তোমাকে ওটা ভেবে তোমাকে মনে মনে ভাবতে হবে। প্রমাণ ভিত্তিক অনুমান, মানে তুমি যদি এখন পরিবেশবিদ্যা পড়ছো ওখানে প্রমাণ ভিত্তিক অনুমান মানে যেটা তুমি জানো যেটা হবেই সেই ব্যাপারে তোমাকে অনুমান রাখতে হবে, মানে পরপর ভাবতে হবে। এগুলি হলো উপসংহার, যা একজন পাঠক আসলে যা বলা হয়েছে তার উপর ভিত্তি করে রাখেন, মানে এগুলো কি একটা জিস্ট,
অনেকে পুরোটা কিন্তু মাইন্ড ম্যাপিং হয় না, পুরো পড়াটাই যে তুমি মনে মনে ভেবে নিলে ওটা না, মানে ওটার যে মেন কথাটা, মানে প্রত্যেকটা পয়েন্টে যে মেন কথাটা সেটা তোমাকে পরপর ভাবতে হয়, এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। পড়ার সময় আঁকা অনুমানগুলি অনেকটা দৈনন্দিন জীবনে আঁকা অনুমানের মতো, মানে তুমি দৈনন্দিন জীবনে কী করছো সেটার মতো অনেকটা। আমরা ভাবি কি না আজকে আমরা এটা করব, তারপরে ওখানে যাবো, ঘুরতে গেলে আজকে প্রথমে আমরা সিনেমা দেখতে যাবো, তারপরে খাবো, তারপরে একটু ঘুরে বাড়ি চলে যাবো, এরকম যদি তুমি করো সেরকম ভাবে এর পড়াটা মাইন্ড ম্যাপিং, ওইভাবে পরপর মাইন্ড ম্যাপিং করা। তাহলে তারপরে দেখো রুল কি, রুলসটা কি, কিভাবে আমরা মাইন্ড ম্যাপিংটা করব। তাহলে প্রথম রুলস কি দেখো, প্রথমে কি করতে হবে, যে লেখাটা আমরা পড়ছি মানে যেটা আমরা পড়াটা আমরা মাইন্ড ম্যাপিং করবো, তাহলে আগে ভালো মতো পড়তে হবে প্যাসেজটা। তারপরে কি করতে হবে, একজন ব্যক্তি কি করে বিশদ বিবরণ দেখুন, ব্যক্তি কর্ম আপনাকে কি বলে, মানে ওই নিজে থেকে কি ভাবছে ওই বিষয়ের সম্বন্ধে সেটা ভাবতে হবে। একটি স্থান, ঘটনা, বর্ণনা এমন বিশদে দেখুন, মানে যেটা নিয়ে আমরা পড়ছি তার বিবরণটা আমরা বিশদে দেখব। তারপরে কি, তারপরে যেটা মেন মেন পয়েন্টগুলো আছে সেটা আমরা মনে মনে পরপর ভাববো, এটাই। তারপরে আপনি একটি বিশদ বাক্য খুঁজে পেতে পারেন, মানে যেটা এবার যখন ভাববো তখন আমরা কি একটা মেন যে লাইনটা সেটা খুঁজে পাবো, সেটা আমরা ছোট করে ভেবে মাইন্ড ম্যাপিং করব। মাইন্ড ম্যাপিং মানে কিন্তু যে আমরা খাতার মধ্যে আঁকছি বা লিখছি না, মনে মনে যেটা করা সেটাই কিন্তু ড্রয়িং ইনফ্লুয়েন্স। এটা কিন্তু মানে খাতায় আঁকার সঙ্গে অনেকে আবার করে না ছক করে করে লিখে রাখে, সেরকম ব্যাপারই, শুধু মনে মনে করা, এটা হচ্ছে ড্রয়িং ইনফ্লুয়েন্স। দেখো এবার কি আছে, আমাদের এমসিকিউ আছে। এবার বলেছে প্রথমে শ্রেণীকক্ষে আলোচনা পদ্ধতি হলো একটা দলগত পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী নির্ভর দলগত পদ্ধতি, সকলকে নিয়ে মতবিনিময় পদ্ধতি, না সবগুলো। দেখো অনেকে এটা সবগুলো ভাববে, কিন্তু ভালো মতো দেখো, শিক্ষক শিক্ষার্থী নির্ভর, এটা কি শিক্ষক শিক্ষার্থী নির্ভর, না শিক্ষার্থীরা চাইলে নিজেও করতে পারে, তা শিক্ষক শিক্ষার্থী নির্ভর নয়, তাহলে ওটা কী হবে, এটা সি হবে অ্যান্সার, সকলকে নিয়ে মতবিনিময় পদ্ধতি, সি অ্যান্সার হবে। এটা হবে না, এটা হচ্ছে না, তার সবগুলো হচ্ছে না। তারপরে দেখো আলোচনা পদ্ধতির সুবিধা হলো শিক্ষার্থীদের সক্রিয়তা বৃদ্ধি পায়, সামাজিক গুণ বিকাশ পায়, স্বাধীন মতামত প্রকাশ বৃদ্ধি পায়, সবগুলো, এটা সবগুলোই হবে, এটাই অ্যান্সার হবে। তারপরে কি বলেছে দেখো আলোচনা পদ্ধতি অসুবিধা হলো, অসুবিধাটা কি, সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমরা প্রথমে পয়েন্টে পড়েছিলাম, সময় সাপেক্ষ ব্যাপার, এটাই হবে। দেখো ভালো পুস্তকের তো দরকার পড়ে না, আর শিক্ষার্থীদের সহযোগিতা পাওয়া যায় না, এটাও তো না, মানে একটা আলোচনা করলে শিক্ষার্থীদেরকে তো সহযোগিতা করতে হবে। তারপরে কি, প্রাথমিক স্তরে শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের উচিত শিক্ষার্থীর প্রশ্নকে গুরুত্ব না দেওয়া, শিক্ষার্থীর কৌতূহল নিরসন করা, শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল হওয়া, শিক্ষার্থীর প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা। তাহলে কি হবে, শিক্ষার্থীর কৌতূহল নিরসন করে, এটা হবে অ্যান্সার। মানে কৌতূহল তো নিরসন করতে হবে, গুরুত্ব না দেওয়া এটা হবেই না। পরিবেশ সম্পর্কে বিভিন্ন আলোচনা আগ্রহী করে তুলতে হলে কী হবে, পরিবেশকে জানতে হবে, পরিবেশকে চেনাতে হবে, পরিবেশের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া জানতে হবে, তো উপরে সবগুলোই হবে এটা। তারপরে দেখো কি বলেছে, পরিবেশে নারীবাদের উদ্দেশ্য, নারীবাদের উদ্দেশ্য কী হবে, নারীদের সুখ শান্তিতে রাখার জন্য মতবাদ, নারীর অধিকার স্থাপনের জন্য মতবাদ, নারীর অধিকার পুরুষের সঙ্গে সমানভাবে স্থাপনের মাধ্যমে সামাজিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার মতবাদ, নাকি নারীদের সঙ্গে পরিবেশের সম্পর্ক যুক্ত মতবাদ। দেখো এটা হবে সি, নারীর অধিকারের সঙ্গে পুরুষ অধিকার সমানভাবে স্থাপন করার মতবাদ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এইটুকুই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকম কিন্তু আরও কোশ্চেন কিন্তু আসবে। থ্যাংক ইউ।